হামজা আসার পরে বাংলাদেশ যতগুলো দলের সঙ্গে খেলেছে তার মধ্যে ভিয়েতনামই সবচেয়ে এগিয়ে র্যাঙ্কিংয়ে। হামজা ফুল টাইম খেলবেন কিনা এটা নিয়ে এখন আমরা কিছুটা দ্বিধা বা সংশয়ে আছি। ভিয়েতনামের কারা হতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা বা আলাদা ব্রাজিলীয় সাম্বার একটা প্রভাব থাকতে পারে ভিয়েতনামের ফুটবলে। হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ যখন ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে নামবে, সেই ম্যাচটি যদি বাংলাদেশের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টিভিতে যখন খেলা দেখতে বসবেন, তিনি নিশ্চয়ই একটি স্মৃতিকাতর হয়ে পড়তে পারেন। এই কারণেই 25 বছর আগে বাংলাদেশ প্রথমবারের মতো ভিয়েতনামের সঙ্গে খেলেছিল। ওই ম্যাচে 25 বছর আগে 2001 সালের কথা বলছি, 2002 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছিল ওই বাছাইয়ে। সেখানে তখন আমিনুল হক একজন উদীয়মান গোলকিপার, জর্জ কোটান তখন বাংলাদেশ দলের কোচ, এক প্রকার বাজি একটা ফাটকায় খেলেছিল আমিনুলকে নিয়ে, এবং আমিনুল হক জায়গা পেয়েছিলেন বাংলাদেশ। তখন তার জায়গাটা আসলে পোক্ত হচ্ছিল না ন্যাশনাল টিমে। ভিয়েতনামের সঙ্গে ওই ম্যাচের একটা পারফরমেন্স তাকে অনেক সহায়তা করেছিল পরবর্তীতে বাংলাদেশ টিমে তার জায়গা পোক্ত করতে। সেই ম্যাচটা ভিয়েতনামের সঙ্গে ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচ অবশ্য 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে। যেটি বলছিলাম, প্রথম দেখাতেই ভিয়েতনামের সঙ্গে যে চমকে দিয়েছিল বাংলাদেশ, আমিনুল হকের দৃঢ়তা দেখা গিয়ে গোল শূন্য ড্র করেছিল সেই ম্যাচে, এবং পরের ম্যাচে 4-0 গোলে, ফিরতি ম্যাচে 4-0 গোলে অবশ্য বাংলাদেশ হেরেছিল ভিয়েতনামের সঙ্গে। সেই ম্যাচ দুটির পর 25 বছরের গ্যাপ, বাংলাদেশ আবার যখন ভিয়েতনামের সঙ্গে আজ খেলতে নামছে, মাঝে 25টি বছর পেরিয়ে গেছে। আমিনুল হকের নিশ্চয়ই নিশ্চয়ই তিনি স্মৃতিকাতর হয়ে পড়তে পারেন, কিন্তু আমাদের কাছে তা বেশি ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা অন্য দিক থেকে। সিঙ্গাপুরের ম্যাচের আগে একটা শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রস্তুত করে রাখা, নিজেদেরকে ঝালিয়ে নেওয়া আসলে প্রীতি ম্যাচের আবহে কিন্তু আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের ঝাঁঝই খুঁজে পাচ্ছি। প্রীতি ম্যাচে বাংলাদেশ সাধারণত নেপাল, ভুটান, মালদ্বীপ এ ধরনের দলগুলোর সঙ্গে খেলে থাকে। সেইখানে বাংলাদেশ এবার এমন একটা দলের সঙ্গে খেলছে যে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক 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 বাংলাদেশের থেকে এগিয়ে। তারা লাইভ র্যাঙ্কিংও দেখছিলাম 103, বা আমরা যদি এটা স্ট্যাটিক র্যাঙ্কিংও দেখি সেখানে তারা 108, বাংলাদেশ 180। আবার বাংলাদেশ যদি আপনি লাইভ র্যাঙ্কিং দেখেন, বাংলাদেশ 181, তারা 103, ব্যবধান অনেক। সেই ব্যবধান ঘুচিয়ে বাংলাদেশ কতটা কম্পিটিটিভ ফুটবল উপহার দিতে পারবে আজকে, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং হামজা আসার পরে বাংলাদেশ যতগুলো দলের সঙ্গে খেলেছে তার মধ্যে ভিয়েতনামই সবচেয়ে এগিয়ে র্যাঙ্কিংয়ে। বিশেষ করে দেখুন সিঙ্গাপুর, হংকং, ভারত, নেপাল, হামজা চৌধুরী গত 1 বছর আসার পরে যে ম্যাচগুলো খেলেছে, ম্যাক্সিমামই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওর অনেক দলই এগিয়ে ছিল, বাট ভিয়েতনামের চেয়ে কেউ এতটা এগিয়ে ছিল না। ভিয়েতনামই সবচেয়ে এগিয়ে। তার মানে ভিয়েতনামই হচ্ছে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। সেই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের চ্যালেঞ্জ হবে কি, তার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভিয়েতনামের ম্যাচের নামার আগে হামজা চৌধুরী কি ফুল গেম টাইম বা তিনি পুরো ম্যাচটি কি খেলবেন, কাবরেরাকে তাকে ফুল গেম টাইম কি দেবে। এই কারণেই বলা হচ্ছে প্রশ্নটা, কারণ হামজা চৌধুরী এসেছেন মাত্র একদিন আগে, মানে তিনি একটা অনুশীলন সেশন পেয়েছেন ম্যাচের আগের দিন বাংলাদেশ দলে। ভিয়েতনামে তিনি একটু দেরিতেই যোগ দিয়েছেন। কালকে কাবরেরার কথাবার্তায় মনে হচ্ছিল সংবাদ সম্মেলনে তিনি আসলে বুঝতে যাচ্ছেন হামজার ফিলটা কেমন, মানে তিনি কেমন অনুভব করেন পুরো ম্যাচের আগে, তিনি কি নিজেকে ফুল স্বচ্ছন্দ বা কমফোর্ট ফিল করছেন, বা সেই ক্ষেত্রে কাবরেরা মনে করেন হামজার ক্ষেত্রে তিনি একটু স্লো যেতে চান এই কারণে যে সিঙ্গাপুরের ম্যাচটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যেহেতু এটা প্রীতি ম্যাচ ভিয়েতনামের সঙ্গে। তার আগে তারা সিঙ্গাপুরের ম্যাচের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার ম্যাচ যেহেতু এটা, তো স্বাভাবিকভাবে ফ্রেশ হামজাকে, একদম ফুল এনার্জিটা হামজার, একদম স্ট্রং হামজাকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে পেতে চায় বাংলাদেশ। তারপর হামজা রিসেন্টলি একটা ইনজুরি থেকে রিকভারি করে এসেছেন, যদিও লেস্টারে ধরে তিনি খেলেছেন, মাঠে নেমেছেন, একটা লম্বা ভ্রমণ করে এসেছেন। এই কারণে হয়তো একদিনের অনুশীলনে হামজাকে ফুল টাইম দেবে কিনা বা হামজা ফুল টাইম খেলবেন কিনা এটা নিয়ে এখন আমরা কিছুটা দ্বিধা বা সংশয়ে আছি। কারণ আমরা মনে আছে কিনা যে সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশে যে ভুটানের সঙ্গে যে ম্যাচটা হয়েছিল, সেখানে কিন্তু হামজা ফুল গেম টাইম বা ফুল খেলেননি, কারণ তার পরের ম্যাচটা সিঙ্গাপুরের ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল সেই কারণে। তো একই সিনারিও বা একই দৃশ্য যদি আমরা আজকে হ্যানয়ে দেখি হ্যাংডে স্টেডিয়ামে, তা তো অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হয়তো হামজাকে এমন হতে পারে একটা হাফ টাইম
হামজাকে খেলালো কাবরেরা, বা আরেকটু বেশি সময় গেম টাইম দিল, এরকম হতে পারে। আবার দেখা যাক, যদি হামজা বলে না আমি ফুল টাইম খেলতে রাজি বা চাই, আমরা আসলে আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে হামজাকে নিয়ে, তিনি আসলে ফুল গেম টাইম বা পুরো ম্যাচটা খেলবেন কিনা। হামজার বিষয়টাও থাকলোই, একই সঙ্গে বাংলাদেশের আরেকটা চিন্তার বিষয় হবে, বিশেষ করে ফরওয়ার্ড আক্রমণ ভাগ নিয়ে আমাদের রাকিব হোসেন কার্ডের নিষেধাজ্ঞা এই ম্যাচে নেই। সেই হিসাবে রাকিবের জায়গায় মানে এখন বাংলাদেশের ফরওয়ার্ড বা আক্রমণ ভাগে কান্ডারি কারা হবেন। এই মুহূর্তে আছেন শেখ মোরসালিন, যিনি ভারতের বিপক্ষে লম্বা সময় পরে আমরা যে জয়ের উৎসবে মেতেছিলাম তার মূল উপলক্ষটা এনে দিয়েছিলেন মোরসালিন গোল দিয়ে। আছেন ফাহমিদুল ফিরেছেন কার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে। আছেন ফয়সাল ফাহিম, তার মানে ফয়সাল ফাহিম, ফাহমিদুল, মোরসালিন বাংলাদেশ দলের আক্রমণ ভাগের 3 কান্ডারি। তারা গোলে দেখা পাবে কিনা। শক্তিশালী ভিয়েতনাম কিন্তু লাস্ট ইয়ারটা দুর্দান্ত কাটিয়েছে। তারা কিন্তু আসিয়ান চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ এশিয়া গেমসে শিরোপা জিতেছে। ভিয়েতনাম খুবই স্ট্রং এবং দক্ষিণ পূর্ব এশিয়ার খুবই স্ট্রং একটা দল, বলা যায় সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ভিয়েতনাম। সেই ভিয়েতনাম বাংলাদেশের বিপক্ষে তাদের কোচ কিন্তু বলেছেন, তাদের যিনি কোচ দক্ষিণ কোরিয়ান কোচ সাংসিক, তিনি বলেছেন বাংলাদেশকে কোনো অঘটন ঘটাতে দিতে তারা চান না, তারা কোনো অঘটনের শিকার হতে চান না। তারা বাংলাদেশ সম্পর্কে খুব খোঁজ খবর রাখছে এবং তারা হামজা চৌধুরীকেও খুব ভালো মতো চেনেন। আমরা দেখছিলাম বাফুফের ভিডিওতে ভিয়েতনামে যখন হামজা নেমেছেন তাদের স্থানীয় কত ভক্তরা এসেছেন। তার মানে হামজা খেললে তারা চেনেন ভালো, সেটাই স্বাভাবিক, তাই না? এত লেস্টার সিটির একটা বড় তারকা বাংলাদেশ দলে খেলেন, তো তারা বাংলাদেশে হামজাকে নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ করছেন। কিন্তু ভিয়েতনামের কারা হতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা বা বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাতে পারেন কারা? ভিয়েতনাম দলটা অবশ্যই সবাই দলই স্ট্রং, তার মধ্যে 2 জন খেলোয়াড়কে একটু স্পেশালি নামটা এসেছে এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে, 2 দলের কোচেরই প্রেস কনফারেন্সে আমরা যে 2টি নাম একটু বেশি শুনলাম, সে 2টি নাম হচ্ছে ভিয়েতনামের জুয়ান সেন এবং হোয়াং হেন। এই দুজনই হচ্ছে ব্রাজিলীয় বংশোদ্ভূত এবং তাদেরকে ঘিরে তাদের কোচও পুরো প্ল্যান সাজাচ্ছেন। বলা যায় ব্রাজিলীয় সাম্বার একটা প্রভাব থাকতে পারে ভিয়েতনামের ফুটবলে, বিশেষ করে হোয়াং হেন মিডফিল্ডার, এর প্রতি একটা আলাদা নজর রাখতে হবে। তিনি ভিয়েতনামের শীর্ষ লিগ লিগে দীর্ঘ 5 বছর ভালো করে দলে জায়গা পেয়েছেন। সুতরাং হোয়াং হেন এই খেলোয়াড়টার প্রতি আমাদের একটা আলাদা নজর রাখতে হবে এবং হোয়াং হেন, জোয়ানসন দুজনই বাংলাদেশের ভোগাতে পারেন। এই 2টি খেলোয়াড়ের কথা বিশেষ আলোচনা হয়েছে ম্যাচের আগে, বারবার বেশ একাধিকবার এসেছে। বাংলাদেশ কোচ হাবিয়ার কাবেরাও তাদেরকে নিয়ে কমেন্ট করেছেন বা তাদের বিষয় নিয়ে তারও বিশ্লেষণ তুলে ধরেছেন। ওই ব্রাজিলীয় বংশোদ্ভূত তারকা বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জ জানাবে, তাদেরকে আটকাতে নিশ্চয়ই কাবেরার অনেক ছক বা কৌশল নিশ্চয় রাখবেন। এবং কাবেরার ব্যাপারে আমরা তার ব্যাপারে আমাদের যে একটা সংশয়, তিনি অনেক ভুল করেন, কৌশলে ভুল, খেলোয়াড় স্টার্টিং 11 অনেক কিছুতে তিনি এর আগেও ভুল করেছেন। ভিয়েতনামের ম্যাচে দেখা যাক তিনি কতটা নির্ভুল থাকতে পারেন। অভিজ্ঞ ডিফেন্ডার তফু বর্মন নেই, সেটা বাংলাদেশকে কতটা ভোগাতে পারে সেটাও আমাদের একটা চিন্তার বিষয়। যদিও হামজা আছে, যদি হামজা ফুল গেম টাইম পায় বা যতটুকু পাবেন তিনি হয়তো চেষ্টা করবেন রক্ষণকেও সামলানোর, মিডফিল্ড সব মিলিয়ে। 25 বছর পর ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের একটি ম্যাচ, সে ম্যাচে বাংলাদেশ 25 বছর আগে যেরকম একবার রুখে দিয়েছিল, বাংলাদেশ এবারও কি পারবে, আমরা সেটি দেখার অপেক্ষায় থাকবো। আজ সন্ধ্যা 6টায় বাংলাদেশের ম্যাচটা দেখবে টি স্পোর্টস আর একটি ইউটিউব চ্যানেল। তবে সেই ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের দেখা যাবে কিনা আমি নিশ্চিত নই। বাফুফে অলরেডি আমাদের লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, সেই লিঙ্কটা আপনাদেরকে আমি ম্যাচ শুরুর আগে যদি দেখায় বাংলাদেশ অঞ্চলে দেখা যায় আমি কমেন্টে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, ম্যাচটা এনজয় করবেন।